E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, বসো। আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা বিষয় পড়াবো। তো ওই বিষয়টা পড়ানোর আগে আমি কিছু তোমাদের কাছ থেকে জেনে নিতে চাই, যেগুলি আমি আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। তো শুভজিৎ, বলে তো আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম? ভারতবর্ষ। ইয়েস, খুব ভালো হয়েছে, বসো। প্রকাশ, বলে তো ভারতবর্ষ একটি কি ধরনের রাষ্ট্র? ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। হ্যাঁ, হয়েছে, খুব ভালো, বসো। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব কার হাতে ন্যস্ত? ওরূপ বলো। সরকারের। হ্যাঁ, খুব ভালো হয়েছে, বসো। তাহলে আমরা জেনে নিচ্ছি যে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব সরকার হাতে ন্যস্ত। তবে সরকারের পক্ষে একা সেই দায়িত্ব পালন করা সম্ভব হয় না। তাই সরকারের 3টা বিভাগ আছে, যে বিভাগগুলি সরকারকে সহায়তা করে সেই শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে, যাতে সুন্দর সুষ্ঠুভাবে শাসন কার্যটা পরিচালিত হয়। সেই বিভাগগুলি কি কি আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, সরকারের 3টা বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে এখান থেকে আমরা একটু ধারণা পেয়ে যাচ্ছি যে আজকে আমরা কি পড়ব। তবু তোমরা একটু দেখে নাও। দেখো, গণতন্ত্রে ক্ষমতা বিভাজন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ক্ষমতা বিভাজন নিয়ে অতি প্রাচীনকালে গ্রিক দার্শনিক এরিস্টটল, সিসেরো, পলিবিয়াস আলোচনা করেছিলেন। 16 শতকে যাবদও আলোচনা করেছেন। 17 শতকে জন লক, হেরিংটনও এই ব্যাপারে আলোচনা করেছিলেন, কিন্তু তাদের কারোর আলোচনা সমগ্র বিশ্বে আলোড়ন জাগাতে পারেনি। একজন ফরাসি দার্শনিক ছিলেন যিনি এই ক্ষমতা বিভাজন নিয়ে আলোচনা করেছেন, যার আলোচনা সমগ্র বিশ্বে আলোড়ন জাগিয়েছিল। এখন এমনকি প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে ওনার এই যে ক্ষমতা বিভাজন সম্পর্কে যে নীতিটি উনি দিয়েছে, সমগ্র গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সেটা অনুসরণ করা হয় বর্তমানে। তো উনি কে আমরা একটু দেখে নিই। দেখো ছবিটা, সবাই দেখেছে তো, দেখতে পাচ্ছ তো? উনি হচ্ছেন
ফরাসি দার্শনিক মন্তেস্কু। দেখো এখানে কি আছে, মন্তেস্কু 18 জানুয়ারি 1689 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। উনার মৃত্যুকাল হলো 10 ফেব্রুয়ারি 1755। তিনি অনেকগুলো বই লিখেছিলেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হলো দ্য স্পিরিট অফ লস। এই গ্রন্থে তিনি ক্ষমতা বিভাজন সম্পর্কে আলোকপাত করেছিলেন। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল যা কিছু লিখে দিচ্ছি তোমরা খাতায় তুলে নাও, ঠিক আছে? সবাই লিখেছো? তাহলে মুছে দিই। তারপরে দেখো কি আছে, এখন চলে যাচ্ছি ক্ষমতা বিভাজন কাকে বলে। দেখো এখানে কি আছে, ক্ষমতা যখন একটিমাত্র প্রতিষ্ঠানের বদলে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও স্থানীয় সরকার প্রভৃতি একাধিক প্রতিষ্ঠানগুলির মধ্য দিয়ে কার্যকরী হয়, তখন তাকে ক্ষমতা বিভাজন বলে। এক কথায় যদি বলি, ক্ষমতা বিভাজন হলো কোনো একটা কেন্দ্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থেকে যখন কি অন্য ক্ষেত্রে অন্য কেন্দ্রেও সেটা কি হয়, বণ্টিত হয়, সেটাকেই বলা হচ্ছে এক কথায় ক্ষমতা বিভাজন। তো এখন আমি যে পড়িয়েছি, তো এখন কেউ বলো তো, বিকাশ বলো তো, যে ক্ষমতা বিভাজনের মূল প্রবক্তাকে? ফরাসি দার্শনিক মন্তেস্কু। ইয়েস, খুব ভালো হয়েছে, খুব ভালো বলেছো। বসো। শুভজিৎ বলো, মন্তেস্কু যে গ্রন্থটি লিখেছিলেন সেটা কত সালে প্রকাশিত হয়? 1748 হয়েছে, ভেরি গুড। বসো। এখন আমরা চলে যাচ্ছি ক্ষমতা, গণতন্ত্রে ক্ষমতা বিভাজনের লক্ষ্য উদ্দেশ্য কি আছে। দেখো প্রথম পয়েন্টটা, গণতন্ত্রকে দৃঢ় করা। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে বহু ধর্ম, বহু ভাষা, বহু বর্ণ, বহু সম্প্রদায় লোক বসবাস করে। ফলে দেখা যায় প্রত্যেকেই তার নিজ নিজ আধিপত্য বিস্তার করতে চায়। এই যে আধিপত্য বিস্তার করার যে প্রচেষ্টা, তার ফলে দেখা যায় তারা পরস্পরের সঙ্গে কলহ দ্বন্দ্বে লিপ্ত হয়। সেটাকে দূর করে একটা শান্তি গণতন্ত্রকে দৃঢ় করার ক্ষেত্রে ক্ষমতা বিভাজন খুব কার্যকরী ভূমিকা পালন করে। তারপরে আছে দেখো শান্তি প্রতিষ্ঠা করা। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নির্বাচন হয়, সেটা সবাই জানো। 5 বছর পরপর কী হয়, সেখানে নির্বাচন হয়। সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল কী করে, সরকার গঠন করে। তো এখানে দেখা যাচ্ছে সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠভাবে গিয়েছে, তাই সবসময় সরকার সংখ্যাগরিষ্ঠতে স্বার্থ রক্ষার জন্য কাজ করে। ফলে দেখা যায় যে সংখ্যালঘু যারা আছে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ, বিক্ষোভ সেটা জমতে থাকে। কিন্তু ক্ষমতা বিভাজন কি করে থাকে, সেই তাদের মধ্যে সেই ক্ষোভ যে অসন্তোষ আছে সেটাকে প্রশমিত করে একটা শান্তিপূর্ণ বাতাবরণ সৃষ্টি করে থাকে। তারপরে কি আছে দেখো, শান্তিপূর্ণ পরিবর্তন। এই যে সরকার আছে, সরকারকে কিন্তু পরিবর্তন করার জন্য জনগণকে কোনো রকম বল প্রয়োগ করতে হয় না। জনগণ শান্তিপূর্ণ উপায়ে, যেহেতু এখানে কি হয়, আফটার 5 ইয়ার্স পরপর সেখানে কি হয়, ইলেকশন হচ্ছে। তো জনগণ কি করতে পারে, শান্তিপূর্ণ উপায়ে ভোটদানের মাধ্যমে সরকারকে পরিবর্তন করতে পারে। এটা ক্ষমতা বিভাজনের একটা লক্ষ্য। তারপরে আছে অখণ্ডতা রক্ষা করা ও অগ্রগতি ত্বরান্বিত করা। এটা কীরকম একটু বলে দিই। দেখো প্রতিটি দেশে যে জনগণ আছে তাদের প্রত্যেকেরই চিন্তাধারাগুলি কি আলাদা আলাদা। অনেকে দেখা যায় কি আধুনিকতাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারছে, অনেকে দেখা যায় পুরনো যেটা আছে সেটাকে আঁকড়ে ধরে রাখে, অর্থাৎ রক্ষণশীল সংকীর্ণ মানসিকতা আছে, অনেকে কুসংস্কারাপন্ন আছে। এই যে এইগুলির কারণে দেখা যাচ্ছে জনগণের মধ্যে প্রতিনিয়ত একটা কি মতের কি অনৈক্য দেখা দেয়, মতের অমিল দেখা দেয়, যার ফলে দেখা যাচ্ছে দেশের মধ্যে কি একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। সেই যে অশান্তির বাতাবরণকে দূর করে দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ বাতাবরণ সৃষ্টি করে, দেশের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে, অখণ্ডতা রক্ষা করে, জাতীয় সংহতিত্ব রক্ষা করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে ক্ষমতা বিভাজন। তারপরে দেখো কি আছে, নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। কোনো একজন ব্যক্তির হাতে, তোমরা রাজার শাসন শুনেছ, স্বৈরাচারী শাসকের শুনেছ, ব্রিটিশদের শাসন কথা শুনেছ,
কোনো একজন ব্যক্তি বা কোনো একজন সংস্থা বা কোনো একজন গোষ্ঠীর হাতে যদি সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, আইন প্রণয়ন করা, শাসনকার্য পরিচালনা করা, বিচারকার্য পরিচালনা করা, এমন যদি হয় তাহলে নাগরিকটা কিন্তু সেখানে কোনো রকম অধিকার বা স্বাধীনতা পায় না। কিন্তু ক্ষমতা বিভাজনের ফলে দেখা যাচ্ছে সরকারের সমস্ত ক্ষমতা কি হলো, 3টা বিভাগে বিভাজিত হয়ে গিয়েছে। আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। তারপরে দেখা যাচ্ছে নাগরিকদের অধিকার সেই গণতান্ত্রিক ব্যবস্থায় খুব ভালোভাবে সুরক্ষিত থাকে। নাগরিকরা তাদের কি অধিকার সেগুলি সম্পর্কে তারা সচেতন, তাদের কিভাবে অধিকারটা রক্ষা করতে হবে, কার কাছে যেতে হবে সেই ব্যাপারে তারা ওয়াকিবহাল। এভাবে ক্ষমতা বিভাজন নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে সহায়তা করে। ঠিক আছে, বুঝতে পেরেছে তো সবাই? আচ্ছা, তো পরের পয়েন্টটা দেখে নিচ্ছি কি আছে। এখানে কি আছে দেখো, তুমি বলো তো শুভজিৎ কি আছে? গণতন্ত্রে ক্ষমতা বিভাজনের প্রয়োজনীয়তা। হ্যাঁ, খুব ভালো, বসো। প্রথম পয়েন্টে কি আছে দেখো, জাতীয় ঐক্য সুপ্রতিষ্ঠা করা। জাতীয় ঐক্য দেখো, বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন সামাজিক সংস্থা আছে, তো দেখা যায় তাদের মধ্যে কি প্রত্যেকে কি চায়, নিজের কিভাবে বেনিফিট হবে, নিজের কিভাবে উন্নতি হবে, সবসময় তারা এইসব ভাবে। ফলে দেখা যায় তাদের মধ্যে কি বিরোধী লক্ষ্য করা যায়। ক্ষমতা বিভাজন কি করে থাকে, তাদের যে এই বিরোধ, তাদের যে মধ্যে যে একটা কলহ, তার একটা মীমাংসা সূত্র দিয়ে থাকে। যেহেতু কি হচ্ছে, সব কিছু কি হচ্ছে একটা কেন্দ্র থেকেও অনেকগুলো কেন্দ্রে কি হচ্ছে বন্টিত হয়ে যাচ্ছে, বিভাজিত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে দেখো স্বৈরাচারী মানসিকতা প্রতিরোধ। এখানে কি আছে, স্বৈরাচারী রাজার শাসন শুনেছ, রাজার শাসনে কি হলো, রাজাই শেষ কথা বলার অধিকারী ছিলেন। যেখানে স্বৈরাচারী শাসকের শাসন আছে সেখানে স্বৈরাচারী শাসকই কি শেষ কথা বলার অধিকারী। কিন্তু ডেমোক্রেসিতে যেহেতু শাসক জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাই উনি কিন্তু স্বৈরাচারী হতে পারেন না, কেননা তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাছাড়া তিনি কি কি কাজ করছেন তার জন্য কিন্তু তাকে কার কাছে জবাবদিহি করতে হয়, আইন বিভাগ, মানে কি আইন বিভাগ কি আছে, আইনসভা, সেই আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। তার জন্য দেখা যাচ্ছে যে সরকারের যে স্বৈরাচারী হয়ে যাওয়ার একটা মানসিকতা, যেটা রাজার শাসনে ছিল, এখন কিন্তু সেটা সম্ভব নয়। সরকারের সেই স্বৈরাচারী মানসিকতা প্রতিরোধ করে ক্ষমতা বিভাজন। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপরে দেখো রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা করা। সরকারে যারা আছেন তারা কিন্তু সরকারে যাওয়ার আগে, সরকার গঠন করার আগে তারা কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। তারপরে যদি তারা নির্বাচিত হয় এবং তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তখনই কিন্তু তারা সরকার গঠন করে। যেহেতু তিনি কি কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তাই তার দলের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। আর যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছেন, তাই জনগণের প্রতি তার দায়বদ্ধতা আছে। এই যে এই রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধতা, জনগণের প্রতি দায়বদ্ধতা, এই কারণে দেখা যায় দায়বদ্ধতার কারণে তিনি কি করে থাকেন, একটা এমন একটা বাতাবরণ সৃষ্টি করে থাকেন যাতে একটা কি স্থায়িত্ব বজায় থাকে ওনার সরকারের। এভাবে ক্ষমতা বিভাজন রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করে। তারপরে দেখো কি আছে, গণতন্ত্রের উন্নতি সাধন করা। সেটা কিভাবে, গণতন্ত্র মানে কি, আগে আমাদের এই ব্যাপারটা জানতে হবে। গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন, এই ব্যাপারটা আমরা সবাই অবগত। তো এখানে দেখা যাচ্ছে জনগণ কি করে থাকে, সরাসরি তো আর নিজেদের শাসন করতে পারে না, তারা প্রত্যক্ষভাবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করে। প্রতিনিধিরা কি করে, তাদের হয়ে শাসনকার্য পরিচালনা করে।
কিন্তু জনগণ কি হচ্ছে প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনায় যুক্ত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি জনগণ কিন্তু কি ডাইরেক্ট না ইনডাইরেক্টলি কি হচ্ছে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করছে। এই যে তাদের যে অংশগ্রহণ সেটাই কি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই গণতন্ত্রকে ডেভেলপমেন্টে সহায়তা করছে। বিরাজ বলো যে ক্ষমতা বিভাজনের যে কোনো একটা লক্ষ্য গণতন্ত্রকে দৃঢ় করা, শান্তি প্রতিষ্ঠা করা। ইয়েস, খুব ভালো হয়েছে, বসো। তো এখন পরের পয়েন্টে চলে যাচ্ছে, দেখো কি আছে গণতন্ত্রে ক্ষমতার বিভাজন। দেখো এখানে একটা লেখা আছে ক্ষমতার অনুভূমিক বিভাজন। এখানে অনুভূমিকটা কি আগে আমাকে বুঝতে হবে। সরকারের এই যে তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা বিভাগে একই পর্যায়ে অবস্থান করাকেই বলা হচ্ছে ক্ষমতার অনুভূমিক বিভাজন। এই জায়গাটা বুঝতে পেরেছ? দেখো একই লাইনে কিন্তু আছে, এটাকেই বলা হচ্ছে সমপর্যায়ে অবস্থান করাকে বলা হচ্ছে কি অনুভূমিক বিভাজন। আইন বিভাগের কাজ কি আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ হচ্ছে শাসন কার্য পরিচালনা করা, আর বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে কি বিচার কার্য সম্পাদন করা। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে তোমাদের বলি, এই যে শাসন বিভাগে যারা আছেন শাসকরা তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে? আইন বিভাগের কাছে। আবার দেখা যাচ্ছে শাসন বিভাগের দ্বারাই বিচার বিভাগের বিচারপতিরা নিযুক্ত হন। মানে কি দেখা যাচ্ছে সবাই সবাইকে কি করছে নিয়ন্ত্রণ করছে। আবার এখানে দেখা যাচ্ছে শাসন বিভাগে যারা আছেন তারা যদি কোনো অবৈধ কাজে লিপ্ত হয় তখন কিন্তু তাদের সে বিচার করে থাকে বিচার বিভাগ। আইন বিভাগ যদি কোনো অবৈধ আইন প্রণয়ন করে সেই আইনের বৈধতা বিচার করে থাকে বিচার বিভাগ। তার ফলে দেখা যাচ্ছে কি একটি বিভাগ অন্য একটি বিভাগকে কি করছে নিয়ন্ত্রণ করছে। ফলে কারণে কি বেশি আমি ক্ষমতাশালী এরকম ভাবনা কারোর মনে আসে না। এভাবে কি হচ্ছে তার পর্যায়টা একই থেকে যায়, এটাকে বলা হচ্ছে ক্ষমতার অনুভূমিক বিভাজন। ভারতের কথা যদি বলি, ভারতের যে কেন্দ্রীয় আইনসভা আছে যেটা সমগ্র দেশের জন্য আইন প্রণয়ন করে থাকে, সেই আইনসভার নাম হচ্ছে কি সংসদ বা পার্লামেন্ট আমরা বলে থাকি। ঠিক আছে, ভারতের যে কেন্দ্রীয় আইনসভা আছে সেই আইনসভার নাম হচ্ছে কি সংসদ। আমাদের ভারতবর্ষে যে শাসকরা আছেন, আমাদের যে প্রাইম মিনিস্টার বা মন্ত্রী পরিষদ, তারা সেই সংসদের কাছে, সংসদের যে নিম্নকক্ষ লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এভাবেই দেখা যাচ্ছে কি পরস্পরের প্রতি যে একটা দায়বদ্ধতা। এবং বিচার বিভাগের যে বিচারপতিরা আছে তারা যদি সংবিধানকে লঙ্ঘন করে, তারা যদি তাদের দায়িত্ব পালনে অক্ষম হয়, তারা যদি মিসবিহেভিয়ার করে, এরকম ধরনের যদি আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তখনই কি করে থাকে শাসন বিভাগ তাদের কি করতে পারে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করতে পারে। এটা আমি ভারতের রেফারেন্স দিলাম, যেহেতু আমরা ভারতের নাগরিক, তাহলে তোমরা জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তারপরে দেখো ক্ষমতার উলম্ব বিভাজন। ক্ষমতার উলম্ব বিভাজন কি? ক্ষমতার উলম্ব বিভাজন হচ্ছে যখন কি হায়ার অথরিটি থাকবে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে এবং কি অধস্তন কর্তৃপক্ষ থাকবে, সেটাকে বলা হচ্ছে উলম্ব বিভাজন। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? তুমি বলো, কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, খুব বলা হয়েছে, বসো। একদম অধস্তন কর্তৃপক্ষ কে বলো তো অরূপ? স্থানীয় সরকার। ইয়েস, খুব ভালো হয়েছে, বসো। দেখো কেন্দ্রীয় সরকার, রাজ্য, স্থানীয় সরকার। তো এখানে আমি একটা জিনিস এঁকে দিচ্ছি, তোমরা দেখো এটা কি দেখবে, এটা কি বলো তো? সিঁড়ি, চকম, মই, আমরা যা বলতে পারি। তোর মাঝখান থেকে যদি আমি এটাকে মুছে দিই তাহলে কি এটা দিয়ে আমি উঠতে পারবো উপরে? উঠতে পারবো কি? তাহলে আবার আমাকে জুড়ে দিতে হবে। এখন কিন্তু আমি উঠতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকার এবং অধস্তন কর্তৃপক্ষ স্থানীয় সরকারের মধ্যে যোগসূত্র স্থাপন করে থাকে রাজ্য সরকার। এটা তোমাদের পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে। কিন্তু এমন একটা দেশ আছে যেখানে এই স্থানীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন সেভাবে আমরা দেখতে পাই না, যেমনটা আমরা ভারতে দেখতে পাই। সেই দেশটার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন।
এই যে স্থানীয় সরকার আছে আমাদের ভারতবর্ষে বলো বা ম্যাক্সিমাম দেশগুলোতে বলো, সেখানে কি আবার ক্ষমতার বিভাজন আছে। গ্রাম অঞ্চলে যে ক্ষমতাটা পরিচালনা করে কে, গ্রাম পঞ্চায়েত শাসনকার্য পরিচালনা করে, আর শহরাঞ্চলে করে থাকে পৌরসভা। সবাই লিখে নিয়েছো যা লিখেছি? বিশাল বলো তো যে গ্রাম অঞ্চলে যে শাসন কার্যটা পরিচালনা করে কে? পঞ্চায়েত ব্যবস্থা। ইয়েস, খুব ভালো হয়েছে, বসো। বিরাজ বলো যে শহরাঞ্চলে যে শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব কার হাতে নেই? পৌরসভা। পৌরসভার হাতে, খুব ভালো হয়েছে, বসো। তারপরে এখানে রাজ্য সরকারের কথা বলেছি। আমরা কোন রাজ্যে বসবাস করি এটা বলতে পারবে তো? বলো তুমি, ওরূপ বলো। ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরা রাজ্য সরকারকে আমরা কি নামে অভিহিত করতে পারি? ত্রিপুরা সরকার। রাজ্য সরকার মানে ত্রিপুরাতে একটা নাম আছে ত্রিপুরা সরকার, এবং দিল্লি সরকার, এরকম ভাবে আমরা নাম দিয়ে থাকি। বসো। তো এই যে ওভারঅল আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছ? আরেকটা কথা এখানে বলা দরকার ছিল, এই যে মন্তেস্কু যে ক্ষমতার বিভাজন সম্পর্কে যে ওভারঅল একটা কনসেপ্ট দিয়েছে, এই কনসেপ্টটা কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রে ফলো করা হয়, কিন্তু এমন একটা রাষ্ট্র আছে যেখানে পুরোপুরি ওনার যে ক্ষমতা বিভাজন সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন সেটা প্রয়োগ করা হয়। সেই রাষ্ট্রটার নাম কি লিখে নাও। সবাই লিখেছো? রাষ্ট্রটার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের ভারতবর্ষ কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু মন্তেস্কু যেভাবে ক্ষমতার বিভাজনের ধারণাটা দিয়েছে পুরোটাকে অ্যাপ্লাই করা হয়নি, সেটা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লাই করা হয়েছে। এর জন্য কিন্তু মন্তেস্কুকে মার্কিন যুক্তরাষ্ট্রে গডফাদার বলা হয়। তাহলে ওভারঅল আমি যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছ? তাহলে কয়েকটা প্রশ্ন লিখে নাও যেগুলি বাড়ি গিয়ে শিখবে। লিখো, গণতন্ত্রের মূল প্রবক্তা কে? ক্ষমতা বিভাজনের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? ভারতবর্ষের যে কেন্দ্রীয় আইনসভা আছে, ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভার নাম কি? এগুলি বাড়িতে গিয়ে দেখবে, শিখবে। আচ্ছা, এখন যে প্রশ্নটা লিখেছ, শুভজিৎ বলো, ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভাটার নাম কি? পার্লামেন্ট। পার্লামেন্ট, খুব ভালো হয়েছে। তাহলে তোমাদের আজকে আমি যে ক্লাসটা নিয়েছি তোমরা সবটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। এখন বাড়ি গিয়ে তোমরা এটাকে দেখবে। তোমাদের প্রথম অধ্যায়ে আছে এই ক্ষমতা বিভাজন সম্পর্কে আলোচনা। যদি সঙ্গে সঙ্গে গিয়ে বাড়িতে গিয়ে সেটা পড়ে নাও তাহলে তোমাদের সেটা খুব তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। তো আজকে কি কি পড়লাম বলো তো? ক্ষমতা বিভাজন, ক্ষমতা বিভাজনের সংজ্ঞা পড়েছি, ক্ষমতা বিভাজনের লক্ষ্য উদ্দেশ্য, ক্ষমতা বিভাজনের প্রয়োজনীয়তা, আর এটা হচ্ছে কি গণতন্ত্রের ক্ষমতা বিভাজন। তো ওভারঅল আমরা গণতন্ত্রের ক্ষমতা বিভাজন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর যা যা পড়েছি বাড়ি গিয়ে দেখবে। ভালো থেকো। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা,
স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।